সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বাগত জানাচ্ছি পাবলিক টাইমসের নিয়মিত আয়োজনে। সমসাময়িক বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আর আজকে আমাদের সঙ্গে আলোচনার জন্য যুক্ত হয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের চতুর্থ উপাচার্য এবং জানিপব প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ডক্টর লেফটেন্যান্ট কর্নেল নাজমুল আহসান কলিমুল্লাহ। চলুন দর্শক, আর দেরি না করে আমরা আমাদের অতিথির সঙ্গে যুক্ত হয়ে যাই। জি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ভালো আছি, আপনারা নিশ্চয়ই ভালো আছেন, দর্শক শ্রোতা সবাই সহ। জি জি, আমরা অনেকগুলো বিষয় ঠিক করেছি। এর ভিতরে একটা বিষয় যে আপনার কোন রকম মানে সমঝোতা ছাড়াই ওয়াশিংটনে যে বৈঠক ছিল আপনার যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের বাণিজ্যিক যে শুল্ক আরোপ করেছে সেই বিষয় নিয়ে, সেটার কোনো ধরনের মানে সমঝোতা ছাড়াই শেষ হয়েছে এবং ইতিমধ্যে আপনার ক্রেতাদের ক্রয় আদেশ স্থগিত হয়েছে। রপ্তানিকারকরাও উদ্বিগ্ন প্রকাশ করেছে। এই বিষয়টি নিয়ে আপনার কিছু মতামত জানতে চাই প্রথমেই। ধন্যবাদ। প্রেসিডেন্ট ট্রাম্প মহোদয় তিনি দায়িত্ব নেওয়ার পর তার যে রিপাবলিকান অ্যাডমিনিস্ট্রেশন তারা পরিষ্কার সাফ জানিয়ে দিয়েছিলেন যে বাইডেন এর যে লিগেসি সেটি তারা বহন করবেন না। এক, দ্বিতীয়ত বাইডেনের যে বেবি তাকে নার্চার করার দায়িত্ব তারা নেবেন না, পরিষ্কার। তো ফলে যা হবার তাই হয়েছে। তিনি প্রথমে 37% শুল্ক আরোপের ঘোষণা দিলেন, নেগোসিয়েশন করে 2 ভাগ কমালেন, 35। এবং আমাদের মাননীয় বাণিজ্য উপদেষ্টা আকিজ পরিবারের সুযোগ্য সন্তান তিনি নিজে দৌড়ঝাঁপ করেছেন। আমাদের প্রেস মিনিস্টার মুর্তজা মহোদয় তিনি নানান রকমের আশার বাণী শুনিয়েছেন আমাদের। আমাদের মাননীয় নিরাপত্তা উপদেষ্টা খলিল মহোদয় দৌড়ঝাঁপ কম করেননি, কিন্তু আপনার কোনো মীমাংসা বা সুরাহা হয়নি। আর এটা ইম্প্যাক্ট ইতিমধ্যে অনুভূত হচ্ছে। ওয়ালটনের মতো প্রতিষ্ঠান তারা তাদের আপনার অর্ডার বাতিল করে দিচ্ছেন অথবা আপনার পুনর্বিবেচনা করছেন, এরকম একটি অবস্থায় এসে বিষয়টা দাঁড়িয়েছে। সব মিলিয়ে সংবাদ ভালো নয়। আপনার এই যমুনায় থেকে যে ধরনের বয়ান আমাদের শোনানো হয়, আমাদের সম্মানীয় প্রেস সচিব মহোদয় শফিক তিনি রীতিমতো তুড়ি মেরে সব উড়িয়ে দেন, কিন্তু আপনার ট্রাম্প মহোদয়ের সঙ্গে এসব আসলে চলবে না। তিনি বেসিক্যালি বাণিজ্য জগতের মানুষ এবং প্রফিট এবং লস খুব ভালো বোঝেন। তাকে শুধু কথায় চেরা ভেজালে চলবে না। ফলে ব্যাপার যেটি দাঁড়াচ্ছে, জনগণকে বোঝানো সহজ, কিন্তু যখন বাণিজ্যিক লেনদেনে যাবেন আপনার কম্পিটিটিভ এজ থাকতে হবে। সেই কম্পিটিটিভ এজ ইজ গন অলমোস্ট এই শুল্ক ফাঁদে পড়ে। মানে সেক্ষেত্রে আমরা যেমন শুনেছিলাম যে আমাদের সাথে ধরেন যুক্তরাষ্ট্রের সাথে খুব ভালো সম্পর্ক রয়েছে এমন কিছু লোকজন এই সরকারের সঙ্গে খুব ওতপ্রোত ভাবে আছেন। তো তারপরেও কেন এই নেগোসিয়েশনটা আমরা ঠিকঠাক মতো করতে পারছি না? এটা আসলে ব্যর্থতাগুলা কোথায় বা সমস্যা কোথায় বা আমাদের এইটার ল্যাকিংস কোথায় রয়েছে বলে আপনি মনে করেন? দেখুন, ডার্ক হর্স বলে পরিচিত এই রেজিমে অ্যাডভোকেট আদিলুর রহমান খান শুভ্র তিনি দীর্ঘদিন ধরে মার্কিন ঘরানার ব্লু আইড বয় হিসেবে পরিচিত। আপনার ক্যানাডির সেন্টারের অ্যাওয়ার্ড পেয়েছেন। যেহেতু হেফাজত কাণ্ড নিয়ে কথাবার্তা বলায় তাকে কারান্তরালে যেতে হয়েছে, তার অধিকারের রেজিস্ট্রেশন ডিরেজিস্টার্ড হয়েছে। সব মিলিয়ে যে পরিমাণ তিনি ক্লাউড অর্জন করতে পেরেছিলেন অ্যাজ ডিফেন্ডার অফ ডেমোক্রেসি, ডিফেন্ডার অফ হিউম্যান রাইটস, এবং যেই র্যাপো গড়ে তুলতে তিনি সক্ষম হয়েছিলেন, যে ক্লাউড প্রফেসর ইউনুস গড়ে তুলতে সক্ষম হয়েছিলেন ক্লিন্টন, বাইডেন এবং ওবামার প্রশাসনের সঙ্গে, সেই ধারাবাহিকতা বজায় থাকতো যদি আপনার ডেমোক্রেটরা উইন করতেন। যেহেতু তারা হেরে গেছেন, সুতরাং আপনার যাদের বেবি তিনি বা তারা
তাদের নার্চার করবার দায়িত্ব তো রিপাবলিকানরা নেবে না সঙ্গত কারণে। এবং ট্রাম্প মহোদয় যাহাই তাহাই যা বলেন করে ছাড়েন, এবং এখানে কোন রকমের ব্যর্থতার সুযোগ নেই। অ্যাপিসমেন্ট পলিসি আপনার যদি পারসিস্টেন্ট কনসিস্টেন্ট থাকে একরকম, সারা জীবন কলসিকানা মেরে তারপর হঠাৎ করে প্রেম দেওয়ার কথা বললে তো কাজ হবে না। ভারতীয়দের হস্টাইল করে ফেলেছেন আপনার শুরুতেই, এবং লড়কেলেঙ্গে হিন্দুস্তান মার্কা টিকিট টিকিট তুলে ব্যাপারটা কি দাঁড়িয়েছে? এখন আপনি যতই হাড়ি ভাঙা আম খাওয়ান কাজ হবে না তোর ভাই, সম্পর্কটা তো কষলে তেতো করে ফেলেছেন। এক, দ্বিতীয়ত আপনার মার্কিনীদের ইশারায় আপনি সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছেন, স্বতঃস্ফূর্তভাবে আন্তরিকতার সঙ্গে সেটা করছেন না। আবার আপনার ভোটদানে বিরত থাকছেন, এবং আবার এদিকে ক্যাম্পেইন করছেন যে আপনার টিউলিপ সিদ্দিকি তিনি ইসরায়েলের সপক্ষে ভোট দেন হাউস অফ কমন্সে, কিংবা জুইশ ইলেকট্রোরেট দ্বারা নির্বাচিত, ফলে তিনি আপনার জায়নিস্ট যে ইন্টারেস্ট সেটি প্রোটেক্ট করেন, রিপ্রেজেন্ট করেন। তো নিজেরা কি করছেন? মানে আয়নায় কখনো চেহারাটা দেখবার চেষ্টা করেছেন? আপনার ইসরায়েলের পক্ষ থেকে অ্যাওয়ার্ড পাওয়ার বিষয়টাকেই আন্তর্জাতিক সংস্থার বলে চালিয়ে দেওয়ার মতো কাভার আপের কাজও করা হয়েছে। জাতিসংঘে ভোটদানে বিরত থাকার ঘটনা আমরা ঘটিয়েছি। তো ফলে এই যে ইনকনসিস্টেন্ট আপনার পলিসি পারসুয়েন্স, এটাই সবচেয়ে বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে। অ্যাডহকিজম আলটিমেটলি কিন্তু ডিভিডেন্ড প্রদান করে না আপনাকে, এটা মনে রাখতে হবে। তাহলে এই অবস্থা যদি এমন হয়, সেক্ষেত্রে আসলে আমাদের অবস্থা কোন দিকে যাচ্ছে বা কি হবে, সেই বিষয়টা, বিশেষ করে অর্থনৈতিক এই যে ব্যাপারটা, সেটা যদি একটু বলতেন। এখন ধরুন আমাদের দুটি লাইফ ব্লাড উৎস আছে, একটি রেমিটেন্স আর একটি রেডমেন্ট গার্মেন্টস বা অ্যাপারেল ট্রেড। এখন অ্যাপারেল ট্রেডের এই যে সেক্টরটা, এটা আপনার বসে যাবে, এবং বসে যাওয়া মানে আপনি বুঝতে পেরেছেন, লক্ষ লক্ষ নারী শ্রমিক তারা বেকার হয়ে যাবেন, ভাসমান হয়ে যাবেন। আবার এর ফলে এটা চেইন তো কাজ করে। আপনি যেই ফ্যাক্টরিজ প্রেমিসেস ভাড়া নিয়েছেন, সেখানে ইলেকট্রিসিটি, গ্যাস, পানির যে রাজস্ব পাওয়া যেত সেটি পাওয়া যাবে না, এবং আপনার জীবনযাত্রার মান কমবে। ঐতিহাসিকভাবে রেমিটেন্স খাতে যে টাকা আসে তা মূলত আনপ্রোডাক্টিভ খাতে খরচ হয়, যেমন বিয়ে শাদী, তারপর পরব উৎসব, আপনার জমি কেনার মতো আনপ্রোডাক্টিভ কাজ। তার ফলে কি দাঁড়াচ্ছে? কম্পেনসেটেড হওয়ার কোনো তো সুযোগ নেই, আপনি কোনো অল্টারনেটিভ সোর্সও কিন্তু গড়ে তুলেননি। বাগাড়ম্বরটা হয়েছে পর্যাপ্ত পরিমাণে, শুধু কথায় তো ভাই চিড়ে ভিজবে না। আর এই নোবেলের জাদু কত দেখাবেন, কাজ হবে না। আপনার ক্ষমতায় আসার জন্য প্রয়োজন ছিল, ক্ষমতায় থাকবার জন্য, ক্ষমতা সংহত করবার জন্য আপনার দরকার ছিল গুড গভর্নেন্স আপনার এনশিওর করা, হাজির করা। সেটা তো করা হয়নি, বরং অবনতি ঘটেছে। আইনের শাসন বলে কিচ্ছু অবশিষ্ট নেই। সর্বশেষ মিটফোর্ডের যে ঘটনাটা, এরপরে স্যানিটি কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আবার পারসিস্টেন্টলি যেটি পলিসি পারসুয়েন্স করা হচ্ছে, সেটি হচ্ছে বেসিক্যালি বিরাজনীতিকরণ। ইতিমধ্যে -2 কমপ্লিট, -3 দিকে এখন অগ্নিবাণ নিক্ষিপ্ত হয়েছে, এবং আলটিমেটলি -4 এর দিকে যাচ্ছে। তো ফলে মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি যারা প্রকাশ্য রাজনীতি করেন, তারা যদি নাই হয়ে যান বা বেকায়দায় পড়ে যান, তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? যারা রাষ্ট্রে বিশ্বাস করে না, অদৃশ্য শক্তি, তারা প্রিভেইল করবে। এবং একবার তারা যদি সংহত করতে পারে নিজেদের অবস্থান, তাহলে আপনারা যারা দেশ চালাচ্ছেন তারাও তো নাই হয়ে যাবেন। রেজিম চেঞ্জ হয়ে যাবে অবধারিত এবং অনিবার্য। এই
এই যে সাম্প্রতিক সময়ে ধরেন মব বলি বা যে ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি তৈরি হচ্ছে, এটা কি আসলে অনেকের অভিযোগ, অনেকেই বলেন যে আসলে নির্বাচন দীর্ঘায়িত করা বা পরিবেশ পরিস্থিতি ভালো না থাকার একটা অজুহাত দেওয়া, এইটার জন্য এক ধরনের প্রচ্ছন্ন মানে কি বলে এটাকে? মানে আ ইচ্ছা করেই এই জিনিসগুলো করা হচ্ছে বলে অনেকের অভিযোগ করে। আসলেও কি তাই? আপনি কি তাই মনে করেন? কারণ এর সরকার কেন একেবারে বিষয়টা একবারে উড়িয়ে দেওয়া যায় না, কারণ এটা পলিসি পার্সুয়েন্স এর মতো একটা বিষয়, রণনীতি রণকৌশলের মতো একটা বিষয়। এখন আপনি যদি সিস্টেম্যাটিক্যালি এই কাজটা করতে থাকেন, তখন আপনার আইনের শাসনের প্রতি কোনো শ্রদ্ধা থাকবে না, আইন মানুষ নিজের হাতে তুলে নেবে এবং তার কনসিকুয়েন্স তো ভয়ঙ্কর। একটি ব্যর্থ রাষ্ট্রের দিকে আমরা ক্রমাগত অগ্রসর হব। এখন ব্যর্থ রাষ্ট্রের সবচেয়ে বড় সংকট থাকে ইমেজ সংকট, এবং ইমেজ সংকট থাকলে সেই সরকারের কোন ক্রেডিবিলিটি থাকে না, আর কোঅর্শন হয়ে দাঁড়ায় মূল চাবিকাঠি। ভালোবাসা চিরতরে হারিয়ে যায়। এখন জনগণের ভালোবাসা যদি না থাকে, শ্রদ্ধা যদি না থাকে, তাহলে আপনার নোবেল কি ধুয়ে খাবেন? কোনো কাজে আসবে না। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই মব বা এই বিষয়গুলাকে একটু আ আ সরকারের বিভিন্ন ব্যক্তিবর্গরা বিভিন্নভাবে চেষ্টা করেছেন এক ধরনের আ কি বলে? সাপোর্ট দেওয়া বিভিন্ন ধরনের শব্দ ব্যবহার করে। আসলে এই বিষয়গুলা আসলে কতটুকু যুক্তিসঙ্গত বা কতটুকু ঠিক? বিশেষ করে সরকারের উচ্চ পর্যায় থেকে এই ধরনের বিষয়গুলাকে আসলে এই যে শব্দ প্রয়োগগুলো হয়, এটা আপনি এই জায়গাটায় আপনি কি মনে করেন? এটা আসলে এই শব্দ চয়নগুলো আসলে কেমন হওয়া উচিত? বা কি করা উচিত? আমি রেসপন্সিবল হওয়া দরকার। রেসপন্সিবল না হলে ব্যাপারটা কি দাঁড়ায়? আলটিমেটলি আপনার ইদি আমিনের সঙ্গে কোনো পার্থক্য থাকে? চাল চলন, কথাবার্তা, আচরণ কোনোভাবে তো আপনি জাস্টিফাই করতে পারেন না। রীতিমতো শাস্তিযোগ্য অপরাধ এটা। মানুষ চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকে না, মৌরুষি পাট্টাও নয় সেটা। ফলে যখন আপনি ক্ষমতার বাইরে আসবেন, তখন তো কিল একটাও মাটিতে পড়বে না, নিজেই তো আপনি মহাবেশ শিকার হবেন। এটা প্রকৃতির নিয়ম, অবধারিত। পালাবেন কোথায়? একটা বিষয় আমি আপনি যেহেতু দীর্ঘদিন নির্বাচন সংশ্লিষ্ট বিষয়ে কাজ করেছেন বাংলাদেশের। তো আমার দেশে যেটা বিদেশে বিষয় যে বিষয়টা সেটা হলো যে যেমন এনসিপি তাদের মানে ইয়েটা ধানের কি বলে ইয়ে চায় তারা আ কি বলে? আমাদের শাপলা যে শাপলা বা হ্যাঁ, যেটা আমাদের জাতীয় তো পতাকা। হ্যাঁ, এবং তারা বলেছে যে যেহেতু ধানের মানে আমাদের জাতীয় ইয়েতে শাপলা ধানের শীষ আছে, তাহলে ধানের শীষ থাকলে শাপলা থাকবে না কেন? আসলে এই যুক্তি এবং এই শাপলা না দেওয়া এই বিষয়টা আপনি একটু যদি আপনার অভিজ্ঞতা থেকে একটু ব্যাখ্যা করেন যে আসলে এটা যৌক্তিক না কেন বা না দিলে কি ক্ষতি, দিলে কি ক্ষতি? এই বিষয়গুলো যদি একটু আপনি বলতেন। দেখুন, আওয়ামী লীগ এবং বিএনপি দুটি দলের যে প্রতীক, নৌকা এবং ধানের শীষ, দুটি কিন্তু তারা উত্তরাধিকার সূত্রে পেয়েছেন মাওলানা ভাসানীর হাত ধরে। মাওলানা ভাসানী যখন ন্যাপ গঠন করলেন, তার প্রতীক ছিল ধানের শীষ। তার দলের জ্যেষ্ঠ নেতা মশিউর রহমান যাদু মিয়া, তিনি যখন সদল বলে ন্যাপের বিলুপ্তি ঘোষণা করে আপনার বিএনপিতে যোগ দেন, তখন সঙ্গে করে তিনি এই ধানের শীষ নিয়ে আসেন প্রতীক হিসেবে। অধিকাংশ বিএনপি ধারার মানুষ, আমার ধারণা, তারা জানেন না যে ধানের শীষটা আসলে কার প্রতীক ছিল। এক। দ্বিতীয়ত, মৌলানা ভাসানীর হাত ধরে কিন্তু আওয়ামী লীগ প্রতিষ্ঠা পেয়েছে, এবং নৌকা তারই এক অর্থে অবদান। ফলে অধিকাংশ আওয়ামী লীগ কর্মী তারা ভাবেন যে এটা বোধহয় বঙ্গবন্ধু কিংবা সোহরাওয়ার্দী হাজির করেছেন। নো, সেই জন্যে এই বিষয়গুলো যেহেতু পরিষ্কার নয়, সেই জন্য আপনার সেই গমের শীষ আর ধানের শীষ এই বিতর্ক করে লাভ কি? আপনার এনসিপি কে এই যে আপনার শাপলা দিলে সমস্যা কি? বা তারা শাপলা তাদের এই প্রতীকটা তাদের শাপলা পেলে সমস্যা কি? বা না দেওয়ার কারণটাও কি? এটা যদি একটু আপনি ব্যাখ্যা দিতেন। দেখুন,
আমরা সরকারি এমব্লেম হিসেবে এটা ব্যবহার করি। এখন রাষ্ট্রের প্রতীক যেটি, সেটি যদি এনসিপির প্রতীক হয়ে যায়, মানে আপনার হোয়াট টু ড্র দ্য লাইন, লাইনটা তো ব্লাড হয়ে যায়। তখন এনসিপি মানে রাষ্ট্র, রাষ্ট্র মানে এনসিপি, এরকমটাই বোঝাবে। সেই কারণে সেই যুক্তিতেই হয়তো আপনার এই গড়িমসিটা করা হচ্ছে। আর এনসিপি তরুণ তুর্কিদের দল, তারা মেইনস্ট্রিম পলিটিক্যাল পার্টি হতে চায়, তারা প্রফেসর ইউনূসের স্বপ্নের রাজনৈতিক দলের প্রতিরূপ, এবং প্রফেসর ইউনূসের আশীর্বাদ পুষ্ট। তিনি সেটা লুকোননি, সততার আশ্রয় নেননি, পরিষ্কার বলেছেন যে তাদের সময় দরকার, এবং সময় দরকার ম্যাচুরিটি অর্জনের জন্য। ম্যাচুরিটি যতক্ষণ পর্যন্ত অর্জন না হচ্ছে ততক্ষণ নির্বাচন আয়োজন করার সুযোগ নেই। আর এখন এই মুহূর্তে টু বি অনেস্ট, ভিন্ন দৃষ্টিকোণ থেকে যদি দেখেন তাহলে দেখবেন যে পুলিশের মোরাল বা মনোবল ভেঙে গেছে। এই পুলিশের মনোবল এই অবস্থায় যখন প্রিভেল করে, তখন কোনো অবস্থায় নির্বাচন আয়োজন করা সম্ভবপর নয়, এবং যদি সেটা করেন তাহলে ব্লাড বাথ বা রক্ত গঙ্গা বইবে। সেটা কি ডিজায়ারেবল? সেই জন্যই বোধহয় জামাতের পক্ষ থেকে দাবি তোলা হয়েছে জাতিসংঘের তত্ত্বাবধানে যাতে নির্বাচন আয়োজন করা হয়। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ক্যাম্বোডিয়াতে যেহেতু কনফ্লিক্ট সিচুয়েশন প্রিভেল করছিল, সেই যুক্তিতে জাতিসংঘ তাদের যেহেতু ম্যান্ডেট আছে বিষয়ে কাজ করার, তারা জাতিসংঘের অধীনেই নির্বাচন আয়োজন করেছিলেন। আমরা ক্রমে ক্রমে ড্রিফটিং টুয়ার্ডস দ্যাট টাইপ অফ সিচুয়েশন, কনফ্লিক্ট জোনে রূপান্তরিত হচ্ছি। এবং খেয়াল করে দেখেন, জাতিসংঘের পক্ষ থেকে মানবাধিকার অফিস মূলত কনফ্লিক্ট জোনগুলোতে স্টাবলিশ করা হয়েছে আগে। তার ধারাবাহিকতা বাংলাদেশেও সেটি হতে যাচ্ছে। আমাদের এই প্রস্তাবের খসড়া অনুমোদন উপদেষ্টা পরিষদ থেকে প্রদান করা হয়েছে। সুতরাং জাস্ট ম্যাটার অফ টাইম আমরা ক্রমে ক্রমে একটি কনফ্লিক্ট জোনে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়ায় আছি। আচ্ছা, এই আপনার কথা ধরে একটা বিষয় জানতে চাই যে গত 1 বছর হয়ে গেল, কিন্তু আমরা পুলিশকে কেন পুনর্গঠন বা এই যে মনোবল ফিরিয়ে আনা কিংবা নতুন করে হলেও কেন পুনর্গঠন করতে পারলাম না, ফুল ফেজে রান করাইতে পারলাম না? এর এর কারণটা কি? দেখুন, এটার একটা কারণ আমি খুব খোলামেলাই বলি। আমি দীর্ঘদিন ধরে পুলিশের সঙ্গে কাজ করেছি। পুলিশের হিউম্যান রাইটস ম্যানুয়ালের ওয়ান অফ দ্য কো অথর আমি। দীর্ঘদিন পুলিশ স্টাফ কলেজে পড়িয়েছি, স্পেশাল ব্রাঞ্চ ট্রেনিং একাডেমিতে পড়িয়েছি, তারপরে ডিটেকটিভ স্কুলে আমি পাঠদান করেছি, কারা প্রশিক্ষণ একাডেমিতে কাজ করেছি। সুতরাং আমার এই প্রতিষ্ঠানগুলো এবং মূল যে বাহিনী, যে পরিষ্কার ধারণা আছে। এখন আপনার গত প্রায় 16 বছর ধরে যেই দল ক্ষমতায় ছিল, তাদের ইমপ্রেস আপন করার জন্য সদা প্রস্তুত ছিল পুলিশ। এখন আপনার যেটা হয়েছে, তখন যারা সাবসাইডেড ছিলেন, প্রো বিএনপি বলে চিহ্নিত ছিলেন বা যাদের লেভেল করা ছিল সেরকম, তারা ডোয়ার্ফে রূপান্তরিত হয়েছিলেন। তারাই এখন ছিলেন বেড়াল, হয়েছেন বাঘ। ফলে যা হবার তাই, এক ধরনের কমপ্লেক্সিটিতে তারা আছেন। আগে ছিলেন ইনফেরিটি কমপ্লেক্সের মধ্যে, এখন আছেন সুপিরিয়রিটি কমপ্লেক্সের মধ্যে। আর যারা গত রেজিমের পায়রবি করেছেন, দে আর অন দ্য রান। অনেকে ফেরেনি চাকরিতে, অনেকে চাকরিচ্যুত হয়েছেন, অনেকে ওয়েজডি হয়েছেন, অনেকে দেশ ছেড়ে চলে গেছেন, অনেকে আপনার এখন খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছেন। ফলে ব্যাপারটা কি দাঁড়িয়েছে, আপনার যখন পরিস্থিতি শান্ত হয়ে আসলো, তখন ইউনিফর্ম পরতেও পুলিশের লোকজন ভয় পেতেন। তারা সাদা পোশাকে অফিস করা শুরু করলেন টু স্টার্ট উইথ। গ্রাজুয়ালি বিষয়টার পরিবর্তন হয়েছে, কিন্তু আসলে কি হয়েছে, সম্প্রতি পটিয়া, আপনার লালমনিরহাট এবং হাতিবান্ধায় যে অবস্থাটা আমরা দেখলাম, তাতে মনে হয়েছে যে আসলে স্টেবিলাইজড হয়নি পরিস্থিতি। তো ফলে আপনার এই যে অ্যাসার্ট করতে গিয়ে আপনার ওএসডি হয়ে যাওয়া, এটা যে বার্তাটা দিয়েছে পুলিশের র্যাঙ্ক এন্ড ফাইলকে, তারা এখন থেকে হয়তো দেখা যাবে মাসের শেষে বেতন নিচ্ছেন, অফিস করছেন, কিন্তু যেটা তাদের কাছ থেকে এক্সপেক্টেড, যেটা ডেলিভার করার কথা, সেটি হয়তো পাওয়া যাবে না। আর নির্বাচনের সময় তো আরো না। তাহলে এখন এটা কি আসলে মানে
পুনরুদ্ধার বা সচল করার জন্য, দ্রুত সচল করার জন্য কি করণীয় বা কি করার আছে একটাই বা কি উপায় আছে, করণীয়? নির্বাচন যদি আয়োজন করতেই হয় জাতিসংঘের ম্যান্ডেট নিয়ে জাতিসংঘ বাহিনীকে দিয়ে এই নির্বাচন আয়োজন করতে হবে। তা না হলে আপনার রক্ত গঙ্গা বইবে দেশে। আর যদি প্রলং করে এই রেজিম বেশি দিন, তাহলে আইনের শাসন বলে কিছুই অবশিষ্ট থাকবে না, বাক স্বাধীনতা বলে কিছুই অবশিষ্ট থাকবে না। দুদককে ব্যবহার করা হবে হাতিয়ার হিসেবে, যেটা ট্রেডিশনালি দুদক হয়ে এসছে। আরেকটা বিষয় আপনি যেটা বললেন যে এখন আমরা ধীরে ধীরে কনফ্লিক্ট জোনে যাচ্ছি, বা এই যে বিষয়টি বললেন, অনেকে যেমন বলছে যে এই যে সংস্কার প্রস্তাব বা সংস্কারের কারণে এক ধরনের বিভাজন খুব স্পষ্ট হচ্ছে, এবং এই বিভাজন যে স্পষ্ট হচ্ছে সেই সাথে সাথে অনিশ্চয়তাও একটা তৈরি হচ্ছে। কারণ কি, রিসেন্টলি যে প্রধান উপদেষ্টা এবং তারেক রহমান যে বৈঠক করলেন, সেখানে একটা ছিল যে সংস্কার সাপেক্ষে যা এপ্রিলে বা ফেব্রুয়ারিতে বা ডিসেম্বরের দিকে নির্বাচনটা হবে। এই সংস্কারটা তো এখনো আসলে অনেক কিছুতে অমিল রয়েছে আমরা দেখতে পাচ্ছি। তাহলে সংস্কারটা আসলে কতদূর কি হচ্ছে, বা এইটা কেন আপনার বিভাজনটা তৈরি করছে, অনিশ্চয়তা তৈরি করছে? এখানে আমি এইটা প্রশ্নের পাশাপাশি আরেকটা প্রশ্ন আপনাকে করে রাখতে চাই। যেমন বিএনপি বলে যে এই সংস্কারগুলোর যত প্রস্তাব আ আস মানে মোটামুটি দেওয়া হচ্ছে তার অনেকগুলোই তাদের ৩২ দফা বা ৩১ দফা যাই বলি, তাদের এটাতে দেওয়া আছে। তাহলে এইগুলা মানতে, এই যে সংস্কার যে প্রস্তাবগুলা দিয়েছে, এগুলো মানতে আসলে সমস্যা কোথায়? এই ২ টা প্রশ্ন আপনার কাছে থাকলো। প্রশ্নটা হচ্ছে লেজিটিমেসির। এই সরকারের আসলে লেজিটিমেসি নেই, এক। সেই কারণে তাদের প্রস্তাবিত সংস্কারমূলক যে সুপারিশ, সেগুলো আলটিমেটলি গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না। এন্ডোর্সমেন্ট ছাড়া, নির্বাচিত সংসদ সদস্যদের এন্ডোর্সমেন্ট ছাড়া কিন্তু এই সংস্কার প্রস্তাবগুলো কার্যকর করা যাবে না। না, কিন্তু আমার তাহলে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে যদি নির্বাচিত সরকার ছাড়াই এগুলো না করা যায়, কারণ নির্বাচিত সরকাররা তো, আমরা ধরেন সংস্কারের, আপনিও বলেছেন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যে অনেক আগেই নির্বাচিত সরকারের অনেক আগে থেকে এরকম সংস্কারের বহু প্রক্রিয়া চলেছে, কিন্তু নির্বাচিত সরকার আসার পর আর সেগুলো হয় নাই। তার মানে তো নির্বাচিত সরকাররাই এগুলো করে না, তাহলে তো অনির্বাচিত সরকার যারা আছে তারা এই উদ্যোগগুলো নিলে সফল হওয়া উচিত বা করা উচিত। সমস্যাটা হলো, আপনি যতবারই এই প্রচেষ্টা করবেন ততবারই জনগণের করের টাকা খরচ হবে এবং ফলাফল হবে অশ্বডিম্ব। এবং এবারও তাই হতে চলেছে। প্রতিটা ক্ষেত্রে গোঁজামিল। আপনি খেয়াল করে দেখেন, যখন এই সরকার শপথ নিল তখন মাননীয় প্রধান উপদেষ্টা একজন দণ্ডিত ব্যক্তি। বাংলাদেশে এর আগে কখনো নজির ছিল না। এখন যখন এটা নিয়ে পাটোয়ারি মহোদয় সিনিয়র সাংবাদিক শো করলেন এবং বললেন এই বিষয়টা, তারপর তড়িঘড়ি করে তখন খেয়াল হলো যে দণ্ড মকুফ করা দরকার। ভবিষ্যতে যদি আবারও এই পরিস্থিতি তৈরি হয়, আপনি কিন্তু নজির তৈরি হয়ে গেল, বেআইনি কাজের নজির যদি একবার স্থাপন করে ফেলেন, ভবিষ্যতে প্রধান উপদেষ্টা ও প্রধানমন্ত্রীও কিন্তু দণ্ডিত হবেন। তখন আপনি কি বলবেন? এক। দ্বিতীয়ত, যে রেফারেন্সের কথা বলা হচ্ছে সেটা বুজরুকি আছে। আপনার মাননীয় প্রধান বিচারপতি এবং মাননীয় বিচারপতি দুজনেই কিন্তু, সংশ্লিষ্ট দুজনেই কিন্তু ছিলেন সেনা হেফাজতে 5 তারিখ থেকে। এই রেফারেন্সটা কে দিল? হয় স্বাক্ষর জাল করা হয়েছে, অথবা মিস রিপ্রেজেন্টেশন হয়েছে, অথবা অন্য কোনো কারসাজি কিংবা আপনার যেটাকে বাজিকররা করে থাকে সে ধরনের কোনো কৌশলে আশ্রয় নেওয়া হয়েছে। তো ফলে একটা মিথ্যা দিয়ে আরেকটা মিথ্যা যদি ঢাকতে চান, তাহলে এই যে চোরাবালি, তার মধ্যে কিন্তু নিজেদেরই আপনার পতিত হতে হবে। এই কথাগুলো খোলামেলা কেউ বলছে না, ভয়। আর কাউকে না কাউকে কথাগুলো তো বলতে হবে। ধরুন আমি আপনার শোতে কথা বললাম, আপনি যেহেতু শোর আয়োজন করেছেন, আপনার বিরুদ্ধে মামলা হতে পারে। আমি যেহেতু কথা বলেছি, আমার বিরুদ্ধে মামলা হতে পারে। বাট সত্যি কথা বলতে কখনো পিছপা হতে নেই। গত সরকারের আমলে আমরা এই ধরনের নির্বাচন নিয়ে প্রজেকশন দিয়েছিলাম, বলেছিলাম নির্বাচনের ত্রুটি আছে, ফ্ল আছে। সে কথা বলার অপরাধে আমার নামে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আওতায় মামলা হয়েছিল। এবং দীর্ঘ 1.5 থেকে 2 বছর সেই মামলা লড়েছি আমরা চট্টগ্রাম সাইবার আদালতে। যেহেতু আমার স্থায়ী ঠিকানা কুমিল্লায়, কুমিল্লা
চট্টগ্রাম বিভাগের অধীন, সেই কারণেই এই দৌড়দৌড়িটা করতে হবে। এবং অবশেষে আপনাদের তো আল্লাহর রহমতে জয়লাভ করেছিলাম, কারণ শক্তির মূল উৎস ভিত্তিটা হচ্ছে সততা এবং নৈতিক বল। সেই কারণে না, জি ধন্যবাদ। কিন্তু আমার যে প্রশ্নটা, আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে নির্বাচিত দল আসলে সংস্কার, যেটা আমরা বলি যে নতুন করে যাতে কোনো ডিক্টেটরশিপ না আসে, সেই জন্য যে সংস্কারগুলো দরকার, সেই সংস্কারগুলো কিন্তু নির্বাচিত দলগুলো করছে না বা করে নাই। আমরা দীর্ঘদিন দেখে আসছি। তো সেই ক্ষেত্রে আসলে এই যে এখন যে সরকার আছে বা তারা তত্ত্বাবধায়ক বলি, বা এই সরকারগুলাই তো আপনার এই উদ্যোগগুলা নিলে সফল হওয়ার জন্য সবার ঐক্যমত হওয়া দরকার, তাই নয় কি? না এটা আপনি তো হবে আপনি না। কি? আপনার কাঁঠালের আমসত্ব হবে না, আম দিয়ে আমসত্ব তৈরি করতে হবে এক। দ্বিতীয়ত, আপনার আম গাছে জাম হবে না, এটা সাধারণ মানুষ বোঝে, যতই গ্রাফটিং করেন আর কলম করেন। ফলে এই বিষয়গুলো দিবালোকের মতো পরিষ্কার। এখন যে কর্মকাণ্ডগুলো হচ্ছে, পুরো কর্মকাণ্ডই লেজিটিমেসির সংকটে আছে। দ্বিতীয়ত, আপনার সরকারি দিয়ে চলবার চেষ্টা করতে, এটি কখনো হবে বলে আমি মনে করি। এইটার যে সমাধান ব্যবস্থাটি মানে ভবিষ্যতে করতে হবে, এর সমাধান হচ্ছে ভবিষ্যতে অনির্বাচিত ব্যক্তিবর্গ কায়দা করে যাতে কখনো আর শপথ গ্রহণ না করতে পারে, তারা যাতে সরকার গঠন না করতে পারে, সেই ব্যবস্থা করা। এবং সেটি করতে হলে যারা এই পেছনের দরজা দিয়ে ক্ষমতায় এসছেন, তাদের আপনার বিচারের মুখোমুখি করতে হবে। এবং আপনার এ দায় এড়ানো যাবে না, জনগণের করের টাকার অপচয় করার দায় তাদের অবশ্যই নিতে হবে। জি, ধন্যবাদ। আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে সাম্প্রতিক সময়ে আমরা যেটা দেখতে পাচ্ছি, করে বিএনপির সদস্যদের মধ্যে নানা ধরনের চাঁদাবাজি, খুন বা বিভিন্ন ধরনের বিষয়গুলো উঠে আসছে, এবং এর কারণে যেমন আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে একটি খুব সূক্ষ্মভাবে চক্রান্ত করা হচ্ছে তাদেরকে মাইনাস করার জন্য। আসলে তো সারা দেশব্যাপী যে আমরা গণমাধ্যম বা বিভিন্নভাবে দেখছি, সেখানে তো বিএনপির নেতাকর্মীরাই করছে। তো তাহলে আসলে এই যে অনেকে যে বলছে যে বিএনপির বিরুদ্ধে খুব মানে চক্রান্ত করা হচ্ছে, এটা আসলে কতটুকু সত্য বলে আপনি মনে করেন? দেখুন, পলিসিটা হচ্ছে বিরাজনীতিকরণ। সুতরাং মেইন স্ট্রিম চারটি পলিটিক্যাল পার্টি আপনার স্টিগমাটাইজড হবে, তারা আপনার মেইন স্ট্রিম থেকে ডোয়ার্ফে পরিণত হবে, এটি অবধারিত। এবং -1 আওয়ামী লীগ, -2 জাতীয় পার্টি, -3 বিএনপি, এবং ফাইনালি -4 হবে জামাতে ইসলামী। কারণ এরা চারটি দলই মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি বাংলাদেশ, এবং তারা প্রকাশ্য রাজনীতি করে। যারা প্রকাশ্য রাজনীতিতে বিশ্বাসী নন, যারা রাষ্ট্রে বিশ্বাসী নন, অদৃশ্য শক্তি, তারা কিন্তু এখন দেশ পরিচালনা করছে। জি। তো আদৌ কি আসলে বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা তো অনেক সময় এর আগেও অনেকবার দেখেছি এই -2 মাইনাস বিভিন্ন ধরনের মাইনাস করার প্রক্রিয়া, সেটা আসলে শেষ পর্যন্ত হয় নাই। এইটা কি আসলে আদৌ সম্ভব হবে বলে আপনি মনে করেন? দেখুন, ব্যক্তিকে যখন আপনি টার্গেট করেন -2, সেটা একরকম, আর যখন দল হিসেবে দলকে টার্গেট করুন, বিষয়টা কিন্তু আরেকরকম। ইটস এ ডিফারেন্ট বল গেম। সুতরাং সেই বিষয়টা আপনাকে বুঝতে হবে। আপনি আহ, আওয়ামী লীগ বাংলাদেশের দীর্ঘদিন ক্ষমতায় ছিল, বাংলাদেশের জন্মের সঙ্গে নারীর বন্ধন রয়ে গেছে এই দলের। সেই দল এবং তাদের অঙ্গ প্রতিষ্ঠানগুলোকে আপনি রীতিমতো ডিসেবল করে ফেলেছেন, আইনগতভাবে এমন মোড়ক দিয়ে দিয়েছেন, তারা কাজ করতে পারছে না, সক্রিয় থাকতে পারছে না। জাতীয় পার্টিকেও দোষর হিসেবে চিহ্নিত করে স্টিগমাটাইজ করার জন্য যা যা করা দরকার সবই করা হয়েছে। এখন টার্গেটেড হয়েছে বিএনপি। ছল চাতুরিত্ব কোনো অভাব হয় না, দুর্জনের ছলের কোনো প্রয়োজন হয় না, অভাবও হয় না। সুতরাং যারা রাষ্ট্র বিশ্বাসী নন, তাদের জন্য তো সারা জাহান হামারা। ফলে যা হওয়ার তাই হচ্ছে। সর্বশেষ যেটা জানতে চাই যে আসলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে, এবং আমাদের আসলে কি করণীয়, সাধারণ মানুষের করণীয় সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই।
সাধারণ মানুষের আসলে গা ঝাড়া দিয়ে ঘুম ভেঙে উঠে দাঁড়াতে হবে। তারা যদি শীতনিদ্রায় থাকেন, তাহলে যখন চোখ খুলবেন সেই কোরআনিক বিবলিক্যাল স্টোরির মতো অবস্থা দেখা দেবে। যে কুকুরটা নিয়ে এই 7 জন মানুষ গুহায় ঢুকেছিলেন, ঘুমিয়ে পড়েছিলেন। ঘুম যখন ভাঙলো, দেখলেন ভিন্ন হুকুমতে তারা অবস্থান করছেন। যেই মুদ্রা তারা ব্যবহার করতেন সেটি আর কেউ গ্রহণযোগ্য বলে বিবেচনা করছে না। সূরা কাফের আপনার এই সেই কাহিনীর কথা বললাম। জি, জি, সূরা আল কাফের। আচ্ছা, এই আপনার এই কথা ধরে আমি আরেকটা বিষয় মানে প্রশ্ন করতে চাই। রিসেন্টলি যে পুরান ঢাকায় যে একটা নৃশংস ঘটনা ঘটলো, ধরেন এটা সব মানুষের মধ্যে ঘটলো। কিন্তু আমরা কিছুদিন আগেই একটা আম আ মানে মানুষের স্বতঃস্ফূর্ত একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ অ্যা মানে আসলো। তো মানুষের মধ্যে তো একটা অন্যরকম সক্রিয়তা থাকার কথা। কিন্তু এই যে পুরান ঢাকার এই ঘটনায় আমরা সেইটা পেলাম না। এইটাকে আপনি আসলে আ কিভাবে বিশ্লেষণ করবেন? বা এইটা আসলে কি আমরা কি ধারণ করতে পারি না মানে এই যে বিপ্লবটা বা এই যেটা আসলে কি? এটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? সেটা যদি একটু বলেন। আমি যেটি বলবো সেটি হচ্ছে, আমার প্রিয় ছাত্র আবু সাঈদ এবং মুগ্ধ তারা আত্মদান করলেন। এর ফলে সুবিধাভোগী কারা হয়েছে? প্রফেসর ইউনূসের মতো লোক, উপদেষ্টাদের মতো লোকজন, যাদের কোনোদিন আমরা কোনো আন্দোলনে দেখিনি, কয়েকজন ব্যতিক্রম ছাড়া। যেমন ধরুন আমাদের এই অর্থ উপদেষ্টা, তাকে কি আমরা কোথাও সোচ্চার হতে দেখেছি, মিছিলে যেতে দেখেছি, প্রতিবাদ করতে দেখেছি? জাস্ট একজন উদাহরণ দিলাম। কিন্তু সবচেয়ে বড় বেনিফিশিয়ারি তিনি এবং তার বন্ধু বান্ধব যারা এখন মাইনিং করছেন এই ক্যাবিনেট। তো এইসব দেখে শুনে মানুষ কিন্তু আপনার আর আস্থা রাখতে পারছে না, মোহশূন্য হয়ে গেছে। ফলে নির্বিকার ভাবে যা হবার তাই হচ্ছে। তারা দেখছেন, কোনো সক্রিয়তা দেখাচ্ছেন না। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আমাদের দর্শকদের জন্য উপস্থাপন করলাম। আপনি খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন, বিভিন্ন মতামত দিয়েছেন। আপনাকে ব্যস্ততার মধ্যেও সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। সবার জন্য রইল শুভকামনা। শুভরাত্রি। শুভরাত্রি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আবারও কথা হবে নতুন কোনো বিষয়ে, নতুন অতিথির সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন।